আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সবাইকে পবিত্র রমজানের মোবারকবাদ জানাচ্ছি। তো আজকের আলোচনা হচ্ছে এইচএসসিতে যারা আছে বা আলিমে যারা আছে তাদের জন্য। তাদের ইংলিশ পাস পেপার নিয়ে ইনশাআল্লাহ আমি গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো নিয়ে আলোচনা করব এবং প্যাসেজ কীভাবে পড়তে হয়, অ্যাকচুয়াল প্যাসেজ কীভাবে পড়তে হয়, কীভাবে প্যাসেজ পড়লে তোমার এমসিকিউ এবং কোয়েশ্চেন্স, তারপর হলো ফ্লোচার বা সামারি লিখতে কোনো ধরনের অসুবিধা হবে না, সেই টেকনিকগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা করা যাক ইউনিট 1-এর লেসন 2 নিয়ে। ইউনিট 1 লেসন 2। আমি প্রথমে কিছু তথ্য দিয়ে দিব তোমাকে। আচ্ছা, আমি হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা, ওকে, ফ্রম অ্যাপার্থাইড। অ্যাপার্থাইড অ্যাপার্থাইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য বা জাতি বিদ্বেষ। ফাইটার টু প্রেসিডেন্ট, ফাইটার মানে যোদ্ধা, টু প্রেসিডেন্ট উনি রাষ্ট্রপতি হয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা কিসের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন? উনি জাতি বিদ্বেষ এবং বর্ণ বৈষম্যর সাথে যুদ্ধ করেই রাষ্ট্রপতি হয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছো হেডলাইনটা কি। এবার ওনার কিছু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি তোমাকে। তোমাদের বইয়ে লেখা আছে প্রায় নিয়ারলি 3 ডিকেডস, বাট আমি তোমাকে সোজা একেবারে নিয়ারলি 3 ডিকেডস মানে কি প্রায় 30 বছর, কিন্তু না, উনি 27 বছর প্রিজনে ছিলেন। কত বছর? আমার এখানে লেখা আছে, নোট করা আছে, 27 ইয়ার্স প্রিজনে ছিলেন, উনি জেলখানায় ছিলেন। প্রায়, যেটা 3 ডিকেডস নামে বলি। ডিকেড মানে 10 বছর, আর 3 ডিকেড মানে 30 বছর। কিন্তু তোমার বইয়ে বলেছে ফর নিয়ারলি 3 ডিকেডস মানে হচ্ছে প্রায় 30 বছর, সেটা হচ্ছে 27 বছর ডেফিনেটলি। ওকে, ওনাকে নির্বাসিত করা হয়েছিল। কোথায় নির্বাসিত করা হয়েছিল? একটা দ্বীপে। সেই দ্বীপের নাম হলো রোবেন আইল্যান্ড। রোবেন আইল্যান্ড নেমে দ্বীপে ওনাকে কী করা হয়েছিল? নির্বাসিত করা হয়েছিল। আর ওনার কারাবন্দের সিরিয়াল, উনি যে 27 বছর কারাগারে ছিলেন, সে কারাবন্দের সিরিয়াল নং ছিল 46, 66, 4, 46, 66, 4। ওকে, তারপরে ওনার পুরো নামটা আমরা অনেকেই জানি না। পুরো নামটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাকে। নেলসন রলিহলাহলা ম্যান্ডেলা। কারণ তোমার বইয়ে নেই, ঠিক আছে? তোমার বইয়ে এটা নেই, কারণ আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে আছি তাদের আই হ্যাভ ড্রিম নামে একটা গল্প আছে ওনার, খুবই সুন্দর। ওটাতে কিন্তু খুব সুন্দরভাবে ওনার পুরো নামটা দেওয়া আছে, আর আমাদেরকে শিখতে হচ্ছে পুরো নামটা। কিন্তু তোমাদের এটাতে কিন্তু পুরো নাম নাই, বা এমসিকিউতে মাঝে মাঝে দিতেও পারে, দিলে তো সমস্যায় পড়ে যাবা। সেজন্য আমি পুরো নামটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নেলসন রলিহলাহলা ম্যান্ডেলা। ওকে, ওনার লাইফ স্প্যানটা ছিল, লাইফ ডিউরেশনটা খুবই জানা গুরুত্বপূর্ণ। 18 জুলাই 1918 থেকে 5 ডিসেম্বর 2013। 18 জুলাই 1918 থেকে 5 ডিসেম্বর 2013 পর্যন্ত ছিল ওনার লাইফ ডিউরেশন। ওনার গোত্রের নাম ছিল, আমি যখন প্যাসেজটা পড়বো আশা করি প্যাসেজের মধ্যে ওনার গোত্রের নামটা চলে আসবে। গোত্রের নামটা, ক্ল্যান মানে হচ্ছে গোত্র, গোত্র। ওকে, মানে গোষ্ঠী, কমিউনিটি। ওনার ক্ল্যানের নাম ছিল মাদিবা। উনি একটা পলিটিক্যাল পার্টি করতেন, পলিটিক্যাল দল ছিল, সেটা হচ্ছে কি এএনসি। মানে হচ্ছে এএনসি পুনরূপটা হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা ছিল ওনার পলিটিক্যাল পার্টির নাম। ওকে, তারপরে তুমি তোমার প্যাসেজ দেখতে পাবা, নোবেল প্রাইজ পাইছে 1993 সালে, যিনি পেয়েছিলেন শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1993 সালে। তারপর উনি প্রেসিডেন্টশিপ পেয়েছিলেন 1994 সালে, সেটা তুমি দেখতে পাবো তোমার প্যাসেজে। আমি প্যাসেজটা শুরু করতে যাচ্ছি। ওকে, রিউটার্স। এই রিউটার্স নামে যে একটা ছোট্ট শব্দ দেখা যাচ্ছে, সেটাতে অনেক টিচাররা কিন্তু বলে না, কিন্তু বলা উচিত। রিউটার্স মানে হলো আন্তর্জাতিক সংবাদ সংস্থা, রিউটার্স। কারণ এই যে তোমাদের এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে, এই প্যাসেজটা কিন্তু আমাদের ডেইলি স্টার অথবা প্রভাত আলো অথবা আমাদের দেশের যে পত্রিকাগুলো আছে, যেসব প্রতিবেদনগুলো বের হয়, সেম রিউটার্সে কিন্তু এই
এই যে কথাগুলো বের হয়েছিল, অর্থাৎ পত্রিকা বের হয়েছিল, সেটা অত ভালো লেগেছে, আমাদের দেশে বইয়ে সেটা দিয়ে দিয়েছে। রিউটার্স মানে হলো আন্তর্জাতিক সংবাদ সংস্থা। রিউটার্সের মালিককে, প্রতিষ্ঠাতাকে থমসন রিউটার্স। স্বাভাবিক অর্থে তুমি এটা কিন্তু অর্থটা পাবা না, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। রিউটার্সের মালিক হলো, প্রতিষ্ঠাতা হলো থমসন রিউটার্স। ওনার নামানুসারে রিউটার্স নামটা দেওয়া হয়েছে। ওকে, এবার চলে আসি আমরা 15 ডিসেম্বর 2013, 15 ডিসেম্বর 2013 সালে সেটাকে লেখা হয়েছিল। ওকে, জোহান্সবার্গ। জোহান্সবার্গ হলো আফ্রিকার একটি জায়গার নাম। আফ্রিকার একটি জায়গার নাম হলো জোহান্সবার্গ। আফ্রিকার একটি জায়গার নাম হলো জোহান্সবার্গ। আফ্রিকার একটি জায়গার নাম হলো জোহান্সবার্গ। ওকে, Johannesburg Reuters, Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. Nelson Mandela গাইডেড করেছেন, পথ প্রদর্শন করেছেন, লিড করিয়েছেন, পরিচালনা করেছেন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে ফ্রম দ্য শেকলস। শেকলস মানে হচ্ছে শিকল, শেকলস মানে হচ্ছে শিকল, শেকলস মানে হচ্ছে শিকল, বন্ধন, সেইন, রেস্ট্রিকশন, এটা হলো শিকল। তোমাকে প্রতিটা ওয়ার্ডের অর্থ জানতে হবে। শিকল মানে তুমি লিখে রাখতে পারো বন্ধন, মানে আবদ্ধ করা। যেমন সেইন দিয়ে মানুষদেরকে কী করে বন্ধন করে রাখে, মানে আঁকড়ে রাখে। রেস্ট্রিকশন সেটা হলো বন্ধন, আবদ্ধ করে রাখা। ওকে, তারপর হচ্ছে অফ অ্যাপার্টেইড, বর্ণবৈষম্য, জাতিবিদ্বেষ, টু এ মাল্টিরেশিয়াল, মাল্টি মানে বহু, রেশিয়াল মানে জাতিগত, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা কী করেছেন? বহু জাতিগত এবং কি গণতন্ত্রের দিক থেকে উনি কী করেছেন? গণতন্ত্রের দিক থেকে উনি, এই লাইনটার অর্থ হলো নেলসন ম্যান্ডেলা কী করেছেন? দক্ষিণ আফ্রিকাকে বর্ণবিদ্বেষের শৃঙ্খল থেকে মুক্ত করে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। এ দেখা যাচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন আফ্রিকাকে বিভিন্ন ধরনের শৃঙ্খল আবদ্ধ থেকে, সেইন থেকে উনি মাল্টিরেশিয়াল বিভিন্ন ধরনের জাতিগত যে গণতন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য উনি প্রতিষ্ঠা করেছিলেন অথবা পথ প্রদর্শন করেছিলেন। কী হিসাবে? অ্যাজ অ্যান আইকন অর্থ জানতে হবে। আইকন মানে হচ্ছে প্রতীক। আইকন মানে কি? প্রতীক। এখানে অ্যান কেন বসেছে? আইটা বাউল, সেজন্য অ্যান বসেছে। একজন প্রতীক হিসেবে, কিসের প্রতীক? ফিচ, শান্তির প্রতীক হিসেবে। অ্যান্ড রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমন্বয় সাধন, পুনর্মিলন। রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমন্বয় সাধন, পুনর্মিলন। আমি লিখে দিচ্ছি রিকনসিলিয়েশনের মানে কি। রিকনসিলিয়েশন এটার অর্থ হলো পুনর্মিলন বা সমন্বয় সাধন করা। তোমাকে প্যাসেজ পড়তে হবে, মানে তোমার টার্গেট থাকতে হবে প্রতিটা ওয়ার্ড মিনিং তোমাকে জানতে হবে, কারণ তোমার ওয়ার্ড মিনিং থেকে প্রচুর কোশ্চেন্স আসে এমসিকিউতে। এবং কি দেন তুমি যখন ইন্টারমিডিয়েট অথবা আলিম শেষ করার পরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তখন কিন্তু তোমার জন্য ওয়ার্ড মিনিংটা বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন থেকে যদি তুমি অর্থাৎ মেন বইয়ের, টেক্সট বইয়ের তোমার সকল ওয়ার্ড মিনিংগুলো তুমি একটা আলাদা লিস্ট করে রাখতে পারো। এই যে আজকে আমি লেসন 2 পড়াচ্ছি, লেসন 2-র ওয়ার্ড মিনিং যা আছে সবগুলো তুমি যদি আলাদা করে রাখতে পারো, তোমার জন্য খুব ভালো একটা কাজে দিবে, আশা করি ভালো একটা কাজে দিবে। এবং সে কষ্টটা যদি করো, ফলাফলটা, আউটকামটা তুমি অনেক ভালো পাবা আশা করি। রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমন্বয় সাধন করা। এটার কয়েকটা পুনর্মিলন যেহেতু আছে, আমরা সহজেই কিছু ওয়ার্ড জেনে নিতে পারি, এটা সিনোনিম জেনে নিতে পারি। সেটা হচ্ছে রিউনিয়ন। সেটা কি? রিউনিয়ন মানে কি? পুনর্মিলন। তারপরে দিতে পারি আমরা সেটা সেটেলমেন্ট করা। কি করা? সমন্বয় সাধন করা মানে সেটেলমেন্ট করা, স্থায়ী করা। তারপরে দিতে পারি আমরা রেজুলেশন। ওকে, সমন্বয় সাধন করা। তারপর আমরা লিখতে পারি টুগেদার, একসাথে। আমরা জানি টুগেদার একসাথে থাকা। এই যে রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, এই যে সিনোনিমগুলো লিখছি, এগুলো তুমি ইচ্ছাগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, নাহলে তুমি লিখে রাখতে পারো, ভিডিওটা পজ করে লিখে রাখতে পারো। ওকে, ধন্যবাদ। তারপরে আসি, উনি ছিলেন শান্তির প্রতীক এবং রিকনসিলিয়েশন সহমর্মিতার প্রতীক অথবা সমন্বয় সাধনের প্রতীক ছিলেন। হু
হু কেম টু এম্বডি, হু কেম, কেম এখানে পাস্ট ইনডিফিনিট, কাম কেম কাম, যিনি এসেছিলেন টু এম্বডি, এম্বডি মানে বাস্তব রূপ ধারণ করা, এম্বডি মানে কি বাস্তব রূপ ধারণ করা, বাস্তব রূপ ধারণ করা, এম্বডি মানে কি বাস্তব রূপ ধারণ করা। তোমাকে লিখে দিচ্ছি আমি ওয়ার্ডটা, এম্বডি মানে হলো বাস্তব রূপ ধারণ করা, বাস্তব রূপ ধারণ করা। তুমি কল্পনা করতে পারবে না তোমার ওয়ার্ড মিনিং থেকে তোমার কতটা গুরুত্ব পাবা, তুমি বিশ্ববিদ্যালয়ে কতটা প্রশ্ন আসে, কারণ এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে ওয়ার্ড মিনিংয়ের উপর, ভোকাবুলারির উপর এবং কি টেক্সট বইয়ের উপর বিশাল একটা ফোকাস দিচ্ছে ওরা। তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষাতেও কিন্তু মেন বই থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম রিটেন পরীক্ষা যেটা হয়েছিল, যে সাল থেকে প্রথম শুরু হয়েছিল গত বছর থেকে, সেটাতে কিন্তু যে 7ই মার্চের যে ভাষণটা সেটা সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হয়েছে। দেন তোমাকে হয়তো নেলসন ম্যান্ডেলা থেকে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। তো তার মানে প্রতিটা প্যাসেজের লাইন বাই লাইন তুমি যদি অর্থ সহকারে ভালো করে বুঝো, তোমার জন্য খুব ভালো একটা আউটকাম পাবা তুমি, আশা করি। এমবডি মানে বাস্তব রূপ ধারণ করা। দ্য স্ট্রাগল, সংগ্রামের ফর জাস্টিস, বিচারের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তার মানে অর্থটা কী হচ্ছে, উনি শান্তির প্রতীক হিসেবে কাজ করেছিলেন এবং সমন্বয় সাধনের প্রতীক হিসেবে কাজ করেছিলেন। কেন? হু কেম এম্বডি, তিনি এসেছিলেন বাস্তব রূপ ধারণ করতে, কিসের? সংগ্রামের। কিসের জন্য সংগ্রাম? জাস্টিসের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য উনি কী করেছেন? সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে একটা মূর্ত বাস্তব রূপ ধারণ করে দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছ। তারপরে ইমপ্রিজন, ওনাকে কারাবরণ করা হয়েছে। ইমপ্রিজন মানে কি করা? কারাবরণ করা। আবার ভার মানে হচ্ছে কারাবরণ করা। সেন্টেন্স টু দ্য জেল মানে হচ্ছে কারাবরণ করা। এখন তোমাকে আমি ওয়ার্ড মিনিংগুলো লিখে দিচ্ছি। ইমপ্রিজন মানে কি? জেলখানা, তোমরা জানো। আবার বার মানে তুমি জেলখানা জানো। অনেক প্যাসেজগুলোতে এরকমও লেখে সেন্টেন্স টু দ্য জেল, জেল তো তুমি বোঝো, জেল। আবার জেলও থাকতে পারে। ওকে, এগুলো সবগুলো মানে কি? কারাবরণ করা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো পাস্ট টেন্স দেখা যাচ্ছে। তোমাকে আমি আগেই বলছিলাম নেলসন ম্যান্ডেলা কিন্তু 30 বছর ছিলেন না, উনি 27 বছর ছিলেন। অনেক বই আবার 27.5 বছর লিখেছে। তো ইমপ্রিজন ফর নিয়ারলি, প্রায় 3 ডিকেডস, প্রায় 30 বছর মানে অ্যাবাউট 30 বছর, অ্যাবাউট 30 ডিকেডস। ওকে, বুঝতে পেরেছো? অ্যাবাউট 30 ডিকেডস মানে হচ্ছে প্রায় 30 বছর। এখন এটা দিয়ে যদি তোমার এমসিকিউতে কোশ্চেন্স আসে, তুমি কি করবা? 27 ইয়ার্স যদি এমসিকিউতে থাকে তাহলে বেস্ট অফ লাক দিয়ে দিবা। আর যদি অ্যাবাউট 3 ডিকেডস থাকতে পারে তাহলে সেটা হবে, অন্যগুলো হবে না। অ্যাবাউট মানে প্রায় 30 বছর। ওকে, ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য। হিজ এখানে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো তুমি শিখে নিতে হবে। হিজ, হার, দেয়ার, মাই, আওয়ার, এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। ফাইট এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য। কার জন্য যুদ্ধ করেছে? কাদের বিরুদ্ধে? অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে, এটা একটা প্রেপোজিশন। হোয়াইট মাইনরিটি কারা? যারা কি ছিলেন? হোয়াইট মাইনরিটি বলতে কাদের কি বোঝাচ্ছে? সাদা। মাইনরিটি মানে সংখ্যালঘু, যারা সংখ্যালঘুতে খুব বেশি ছিল, সাদারা। আমি একটা কথা বলে রাখি, নেলসন ম্যান্ডেলা ছিলেন কৃষ্ণাঙ্গ মানে কালো ছিলেন। কৃষ্ণাঙ্গরা কি ছিলেন? কৃষ্ণাঙ্গ মানে কালো ছিলেন। তো নেলসন ম্যান্ডেলা ছিলেন কালো। তখন আফ্রিকাতে দেখা যেত কি সাদারা কালোদেরকে কোনো ধরনের চান্স দিত না, কোনো ধরনের সুযোগ দিত না। সরকারি দফতরে বলো, যে কোনো পর্যায়ে বলো, সামাজিক অবস্থানে বলো, কালোদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা দিত না, কোনো ধরনের অপরচুনিটি দিত না। এখন না দেওয়ার কারণে উনি হোয়াইট মাইনরিটির রুল, যারা সংখ্যালঘুতে বেশি ছিল সাদা, তাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করা শুরু করেছেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। ম্যান্ডেলা কখনো নেভার লস্ট, ফার্স্ট ইনডেফিনিট, লস্ট কখনো হারাননি। হিজ রিজলভ, তার দৃঢ় সংকল্প। রিজলভ মানে হচ্ছে দৃঢ় সংকল্প, রিজলভ মানে দৃঢ় সংকল্প। টু ফাইট, তার যুদ্ধ। টু এখানে টু ফাইট, টু ইনফিনিটিভ। ওকে, টু ফাইট, উনি যুদ্ধ করেছেন ফর হিজ পিপলস, তার মানুষদের জন্য। ইমানসিপেশন, তার মানুষদের মুক্তির জন্য তিনি কি করেছেন? যুদ্ধ করেছেন। ইমানসিপেশন মানে মুক্তি, লিবারাল। ওকে, তার মানে কি বোঝাচ্ছে এখানে? উনি প্রায়
27.5 বছর বা প্রায় 30 বছর হোয়াইট মাইনরিটি সাদা সংখ্যালঘু যারা শাসন করত তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি কখনো তার দৃঢ় সংকল্পটা হারাননি। তাদের বিরুদ্ধে মানুষদের জন্য, কালো মানুষদের জন্য, অবহেলিত মানুষদের জন্য, নেগলেক্টেড পিপল মানুষদের জন্য যুদ্ধ করে গিয়েছেন। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় সংকল্প করেছেন টু ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা, আমি লিখে রেখেছি এখানে, ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা। তিনি ভেঙে ফেলার চেষ্টা করেছেন অ্যাপার্থেইডকে, বর্ণ বৈষম্যটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছেন। হোয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার, এখানে ব্যাপারটা হলো কি, তিনি একটি গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবিদ্বেষ সমূলে মানে মূল থেকে উৎপাটনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। মানে সিভিল ওয়ার মানেটা কি, গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবিদ্বেষের যে ব্যাপারগুলো আছে সবগুলোকে উনি ভেঙে ফেলার চেষ্টা করেছেন। হিজ প্রেস্টিজ, তার যে গর্ব, তার যে অহংকার, অ্যান্ড ক্যারিজমা, তার যে অনন্য প্রতিভা, আমরা বলি না ক্যারিশমা দেখাবো আজকে, এই যে ক্যারিশমা মানে ক্যারিজমা, তার যে গর্ব এবং অহংকার, তার যে অনন্য প্রতিভা, হেল্পড পাস্ট ইনফিনিট টেন্স, হেল্পড হিম, তাকে সাহায্য করেছে, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ওনাকে কী করেছে, সমর্থনযোগ্য করেছে। তো এই ছিল আজকে আমার ইউনিট 1-এর লেসন 2-র পার্ট 1 নিয়ে আলোচনা। ইনশাল্লাহ আমি এটাকে 3টা পার্টে বিভক্ত করব, কারণ ভিডিও যখন বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না। আশা করি যদি তোমাদের সাপোর্ট পাই এভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তথ্যমূলক কথাবার্তা দিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখান থেকে এই যে যতটুকু আমি পড়াইছি, এখানে 2টা প্যারা পড়াইছি, 6 থেকে 7 লাইন পড়াইছি। এখান থেকে আমি MCQর কাজ করব, কোশ্চেন্সের কাজ করব, ফ্লোচার্টের কাজ করব, সামারির কাজ করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা। আর ইংলিশ সার্চ উইথ নাইমের সাথে অবশ্যই থাকবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, এই আশা প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।